আজ উসমান হাদির জানাজার নামাজে সার্জিস আলম গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণ করেন। গভীর ষড়যন্ত্র চলছে। শরীফ ওসমান হাদির জানাজা ঘিরে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে এই ষড়যন্ত্র বাস্তবায়নের ছক কষছে একটি চক্র। এদিকে আজ উসমান হাদির জানাজার নামাজে কঠিন একটি পরিস্থিতি হয়েছে। সার্জিস আলম তুপের মুখে পড়েন সেই ভয়াবহ পরিকল্পনার মুখে। এই নিয়ে সারা দেশেই তুলপার পরিস্থিতি। ডক্টর ইউনূসেরও কাঁপুনি শুরু হয়েছে। ওসমান হাদির জানাজা মানিক মিয়া অ্যাভিনিউতে জমায়েত হচ্ছেন মানুষজন, পতাকা হাতে নানা স্লোগান দিচ্ছেন তারা। সেসব খবরাখবর রাখছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়সাল, অ্যাভিনিউতে মানুষজনের উপস্থিতি কেমন দেখছেন, তারা কি বলছেন সে বিষয়ে জানাবেন। যেভাবে হাসনাত বাফুজরা মৌচাকে ঢিল দিল, এরপর টিকতে পারবে তো বাংলাদেশ? এই প্রশ্নই এখন ঘনীভূত হয়ে উঠছে যেন টর্নেডোর মতো। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতে শুরু করেছে। অপু, আমরা জানি আসলে জানাজার প্রস্তুতি তো চলছে, কিন্তু সেই প্রস্তুতি ছাপিয়ে নিরাপত্তা ইস্যুটা সবচাইতে বড় হয়ে দাঁড়িয়েছে এবং সেই নিরাপত্তার ব্যাপারটা নিয়ে অনেক ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে। এদিকে হাদির জানাজা ঘিরে ভয়ানক চক্রান্ত ফাঁস। জানাজায় ছাত্রলীগের হামলা এবং ককটেল নিক্ষেপ। এবার হঠাৎ করেই বিপ্লবী সরকারের ডাক দিয়েছে। ডক্টর ইউনূসকে আজকেই বিদায় করার সিদ্ধান্ত। উসমান হাদির জানাজার মধ্যে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে। এই নিয়ে সার্জিস আলম কঠিন একটি বিপদের মুখে পড়েন। সবাই এইটা এতদিন বলেছিল যে উসমান হাদির পর সার্জিস, হাসনাত তারা তুপের মুখে পড়বে। আজকে সেইটা সত্য হলো, সবার সন্দেহ বাস্তব হলো। দর্শক শ্রোতা, আপনারা তো জানেন সারা দেশের মানুষ কান্নায় ভাসাচ্ছে যে উসমান হাদির মৃত্যুর খবরটি শুনে, এবং আজকে তার জানাজা এবং ইতিহাসের শ্রেষ্ঠ একটি জানাজা হয়েছে ঢাকায়। সেইটার মধ্যে কি হয় আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। এই মুহূর্তে ঢাকার পরিস্থিতি কি, এবং অনেকে যে পরিকল্পনা করে সেই জানাজা লন্ডভন্ড করবে বা আওয়ামী লীগও তারা পরিকল্পনা করে গোপনে, সব কিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। অপু, আমরা জানি আসলে জানাজার প্রস্তুতি তো চলছে, কিন্তু সেই প্রস্তুতি ছাপিয়ে নিরাপত্তা ইস্যুটা সবচাইতে বড় হয়ে দাঁড়িয়েছে এবং সেই নিরাপত্তার ব্যাপারটা নিয়ে অনেক ধরনের ইঙ্গিত দেওয়া হয়েছে, স্পষ্ট করে বলা হয়েছে যারা আসলে এই জানাজা অংশ নিতে আসবেন তারা যেন ভারী কোনো ব্যাগ বা কোনো কিছু সাথে না রাখেন। এবং একই সঙ্গে আমরা জানতে পারছিলাম সকাল 10টা থেকে খেজুর বাগান ক্রসিং এবং মানিক মিয়া এভিনিউ পর্যন্ত সড়ক চলাচল বন্ধ রাখা হতে পারে। আবার একটু আগে আমরা খবর পাচ্ছিলাম যে 1000 বডি অন ক্যামেরা সহ পর্যাপ্ত সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো একটা ধারণা দেবেন আমাদেরকে নিরাপত্তা নিয়ে আসলে কেমন পরিস্থিতি রয়েছে, পাশাপাশি জানাজার প্রস্তুতির খবরটাও জানিয়ে দেবেন। অপু, দুপুর 2টায় কিন্তু ওসমান হাদির যে মরদেহ আজকে জানাজা যেটি অনুষ্ঠিত হবে দুপুর 2টায়, তার মরদেহ কিন্তু গতকালকেই বাংলাদেশে এসে পৌঁছেছে সন্ধ্যার পরে। জানেন যে এই মানিক মিয়া এভিনিউতে তার জানাজা অনুষ্ঠিত হবে এবং এই জানাজাকে কেন্দ্র করে কিন্তু যে নিরাপত্তার বিষয়টি যেটি বলেছেন যে ইতিমধ্যে আমরা যেটি দেখতে পেয়েছি যে 6000 পোশাকধারী পুলিশ সদস্য এখানে দায়িত্ব পালন করছেন। এছাড়া কিন্তু 1000 পোশাকবিহীন অর্থাৎ সাদা পোশাকে পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করে। মোট এই নিরাপত্তায় কিন্তু শুধুমাত্র পুলিশই মোতায়েন রয়েছে এই মানিক মিয়া এভিনিউ সহ আশেপাশের এলাকাতে প্রায় 7000-এর মতো। তবে এই জানাজায় কিন্তু এখন সকাল থেকেই কিন্তু দেশের রাজধানী এবং রাজধানীর বাইরে থেকেই কিন্তু বিভিন্ন প্রান্ত থেকে জনসাধারণ জনতা তারা কিন্তু এখনই এই মানিক মিয়া এভিনিউতে আমরা প্রবেশ করতে দেখেছি এবং তারা কিন্তু এখানে অপেক্ষমান রয়েছে। এবং এই মানিক মিয়া এভিনিউ সব ধরনের যান চলাচল কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে এবং দুই পাশেই কিন্তু বাঁশের ব্যারিকেড দিয়ে কিন্তু মানুষকে চেক করে তারপর কিন্তু তারা ভিতরে প্রবেশ করতে দিচ্ছেন। এবং আমরা আগেই যেটি আপনি বলেছিলেন যে এখানে ভারী কোনো ব্যাগ অথবা ড্রোন উড়ানোর বিষয়ে কিন্তু অনুরোধ করেছেন যা এটি না করা হয়, এবং যারা আসছেন তাদেরকেও বলা হয়েছে, আগ থেকেই জানানো হয়েছে যে কোনো ভারী ব্যাগ নিয়ে এই মানিক মিয়া এভিনিউতে জানাজায় অংশ নিতে তারা না আসেন, সেই বিষয়টা কিন্তু সরকার থেকে অনুরোধ করা হয়েছে। আমরা সকাল থেকে এখানে রয়েছে এবং দেখতে পেয়েছি এবং যারা আসছেন তাদের সাথেও আমরা কথা বলেছি। অনেকে রাজধানীর ভিতর থেকে তারা অনেক আগেই চলে আসছেন এবং গভীর ষড়যন্ত্র চলছে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির জানাজা ঘিরে সারা দেশ থেকে ঢাকায় লোক জড়ো করে এই ষড়যন্ত্র বাস্তবায়নের ছক কষছে একটি চক্র। এমনটাই দাবি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রবাসী সাংবাদিক জুলকারনাইন সায়েদ। শুক্রবার ফেসবুকে এক স্ট্যাটাসের মাধ্যমে এই দাবি করেন তিনি। জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে তোলপাড়। আরো জানাচ্ছেন এসআই রাজ।
জুলাই আন্দোলনের সম্মুখ সারির যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় অকুতভয় বীর শহীদ ওসমান হাদির মরদেহ রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে রাখা হয়েছে। শুক্রবার সন্ধ্যায় বিমানবন্দর থেকে তার মরদেহ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘরে নিয়ে আসা হয়। জানাজার আগ পর্যন্ত সেখানেই থাকবে হাদির নিথর দেহ। এরপর শনিবার বাদ জোহর ঢাকার মানিক মিয়া এভিনিউতে ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে। এদিকে শনিবার হাদির জানাজা ঘিরে দেশে বিপ্লবী সরকার গঠনের গভীর ষড়যন্ত্র চলছে বলে দাবি করেছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনুসন্ধানী প্রবাসী সাংবাদিক জুলকারনাইন শায়ের খান ওরফে সামি। শুক্রবার বিকেল 5টা 42 নিজের ভেরিফাইড ফেসবুক প্রোফাইলে দেওয়া এক পোস্টে এই দাবি করেন তিনি। ওসমান হাদির শেষ ইচ্ছা ছিল তাকে যদি কেউ প্রাণে শেষ করে দেয় তাহলে যেন ঘাতকের বিচার হয়, কিন্তু এখন পর্যন্ত শুটার ফয়সালের নাগারে পৌঁছাতে পারেনি বাংলাদেশের প্রশাসন। এমনকি গোয়েন্দারাও জানে না সে কোথায় আছে। এদিকে আল জাজিরার বাংলাদেশি সাংবাদিক জুলকারনাইন শায়ের খান বলেছেন হাদির ঘাতক ভারতে পালিয়েছে, কিন্তু আরেক প্রবাসী অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য বলছেন হাদির ঘাতক ফয়সাল দেশে আছে। কিন্তু জুলকারনাইন ডিজিএফআই এর সাথে মিলে ফয়সালকে বাঁচাতে নাকি ভারতে পালিয়ে যাবার নাটক সাজিয়েছে। তবে কি আসলেই এখনও দেশে আছে ঘাতক ফয়সাল? থাকলে কোথায় আছে? এ বিষয়ে কি বলছে পিনাকি, চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য মনে করেন ঘাতক ফয়সালকে খুঁজে না পাওয়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জন্য বিশাল এক ব্যর্থতা। আর এই ব্যর্থতা ঢাকতেই জুলকারনাইনকে নিয়ে নাটক সাজিয়েছে গোয়েন্দা সংস্থা। মূলত দেশে আছে ঘাতক। অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্য তার ফেসবুকে লিখেছেন, শহীদ হাদিকে গুলির পর সীমান্তে পালানোর সাজানো নাটক, আড়ালে রইল প্রকৃত শুটার। এক্সক্লুসিভ অনুসন্ধানী রিপোর্ট আগামীকাল প্রকাশিত হবে দৈনিক আমার দেশে। এই রিপোর্টেই উঠে এসেছে হালুয়াঘাট সীমান্ত দিয়ে পালানোর নাটক তৈরি করেছে ডিজিএফআই। কেন ওয়াকারের জুলকারনাইন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের পেছনে লেগেছে বুঝতে পারছেন? পিনাকির এই দাবি যদি সত্যি হয় তবে হাদি হত্যাকাণ্ডে নতুন মোড় নিতে চলেছে। ওই পোস্টে একজন লিখছেন, সত্যের জয় অনিবার্য। শহীদ হাদি রক্তের সাথে বেইমানি করে যারা নাটক সাজিয়েছে তাদের বিচার এদেশের মাটিতে হবে। মাহমুদুর রহমানের এই লড়াইকে স্যালুট জানাই। এদিকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির মরদেহ 19 ডিসেম্বর সন্ধ্যায় বাংলাদেশে এসে পৌঁছেছে। তার জানাজা শনিবার দুপুরে সংসদ ভবন এলাকায় অনুষ্ঠিত হবে। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, আগামীকাল বেলা 2:30টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির নামাজের জানাজা অনুষ্ঠিত হবে। শহীদ ওসমান হাদির নামাজের জানাজায় অংশগ্রহণে আগ্রহীদের কোনো প্রকার ব্যাগ বা ভারী বস্তু বহন না করার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো যাচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে, এ সময় সংসদ ভবন ও এর আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ। এর আগে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 10:45টার দিকে মারা যান ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদি। এদিকে ওসমান বিন হাদির হত্যাকাণ্ডে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। একই সঙ্গে এই হত্যাকাণ্ডের কারণ অনুসন্ধানে বাংলাদেশ সরকারকে দ্রুত ও নিরপেক্ষ পুঙ্খানুপুঙ্খ ও স্বচ্ছ তদন্তের আহ্বানও জানিয়েছে সংস্থাটি। একই দাবি দেশবাসীরও। হাদির মাও বলেছেন, যেভাবে তার ছেলেকে মারা হয়েছে একই কায়দায় ঘাতককেও যেন শেষ করা হয়। হাদির মাথায় গুলি করা শুটার ফয়সাল করিম মাসুদ ওরফে রাহুলের গ্রামের বাড়িতে আইনশৃঙ্খলা বাহিনী বিশেষ নজরদারিতে রেখেছে। তবে ঘটনার পর ফয়সাল ওই বাড়িতে আসেননি। এদিকে সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় শুটার ফয়সালের চাচি মিনারা বেগম বলেছেন, হাদিকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছে ঠিক সেভাবেই ফয়সালকে গুলি করা হোক। সংশ্লিষ্ট সূত্র জানায়, শুটার ফয়সাল পটুয়াখালীর বাউফল উপজেলার কেশবপুর ইউনিয়নের কেশবপুর ডিগ্রি কলেজ সংলগ্ন 2 নম্বর ওয়ার্ডের হুমায়ুন কবির ওরফে মালেক ও হাসি বেগম দম্পতির ছেলে। ফয়সালের বাবা ও চাচারা 5 ভাই, এর মধ্যে হুমায়ুন কবির চতুর্থ। গ্রামে ফয়সালের ছোট চাচা সেলিম হাওলাদার পৈতৃক ভিটায় বসবাস করেন। ওসমান হাদিকে গুলি করার পর বিষয়টি জানাজানি হলে ফয়সালের বাড়ি পটুয়াখালীর বাউফলে অসন্তোষ ও বিরূপ সমালোচনার সৃষ্টি হয়। স্থানীয়রা বলেন, ফয়সালের বাবা হুমায়ুন কবির প্রায় 40 বছর আগে কাজের সন্ধানে ঢাকায় পাড়ি জমান। তার বৃদ্ধ বাবা মা মারা যাওয়ার খবর পেয়েও গ্রামে আসেননি। কয়েক বছর আগে হুমায়ুন কবির পৈতৃক সূত্রে পাওয়া জমি বিক্রি করার জন্য এসেছিলেন। জমি বিক্রি করে আবার চলে যান। ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদি গুলিবিদ্ধ হবার পরপরই প্রধান নির্বাচন কমিশনার বলে বসেছিলেন, নির্বাচন এলে এ ধরনের ঘটনা ঘটতেই থাকে, বাংলাদেশে এগুলো নতুন কিছু নয়। পরে অবশ্য তার কথার ব্যাখ্যাও দিয়েছেন তিনি। তবে হাদিকে হত্যা চেষ্টার বিষয়টি মোটেও সিসির মতো স্বাভাবিকভাবে নেননি সদ্য বিদায়ী উপদেষ্টা মাহফুজ আলম। সাফ জানিয়ে দিয়েছেন, তাদের গায়ে হাত দেয়া যাবে না। যদি একটি লাশও পড়ে তবে তারা লাশ নেবে বলেও
হুঁশিয়ার করে। একদিকে হাসনাত আব্দুল্লাহর ভারতের বিরুদ্ধে 2 দিনের 2 বক্তব্য বারুদের মতো ছড়িয়ে পড়েছে। তার এক বক্তব্যের প্রতিক্রিয়ায় 2 দেশের হাই কমিশনারকে দফায় দফায় তলবের পর্ব সারা। এর সঙ্গে যোগ হয়েছে সাবেক এই উপদেষ্টার বক্তব্য। যেভাবে হাসনাত মাহফুজরা মৌচাকে ঢিল দিল, এরপর টিকতে পারবে তো বাংলাদেশ? এই প্রশ্নই এখন ঘনীভূত হয়ে উঠছে যেন টর্নেডোর মতো। কি হতে যাচ্ছে আসলে দেশ জুড়ে? বিজয় দিবসের একদিন আগে হাসনাত মাহফুজদের এই সব বক্তব্যে যখন সব দিকে তোলপাড়, সেই সময় প্রধান উপদেষ্টা তার ভাষণে স্পষ্ট জানান দিলেন, সামনে আসছে খারাপ সময়। পলাতক আওয়ামী লীগ আবার ফেরত আসতে পারে সুকৌশলে। দেশে ঘটতে পারে টার্গেট কিলিং এর মতো ঘটনা। আর হাদির পর এর পরবর্তী টার্গেট নাকি হতে যাচ্ছেন অন্য কেউ। এমন কথা কিন্তু মূলধারার গণমাধ্যমগুলোতেও রীতিমতো চাউর। আর ওইদিকে ভারতের সাবেক সেনা কর্মকর্তা কর্নেল অবসরপ্রাপ্ত অজয় কে রায়না এক টুইটে দাবি করেছেন, ওসমান হাদির পর পরবর্তী টার্গেট হতে যাচ্ছেন হাসনাত আব্দুল্লাহ। হাদিকে হত্যায় মূল সন্দেহভাজন দুজনই এখন ভারতে। বিভিন্ন গণমাধ্যম সূত্রে এরই মধ্যে জানা যাচ্ছে, কয়েকদিন ধরেই এই ঘটনার রেশ ধরেই বিজয় দিবসের একদিন আগে হাসনাত আব্দুল্লাহ বলেছিলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের আশ্রয় এবং প্রশিক্ষণ দিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে উস্কানি দিলে ভারতের 7 সিস্টার্স অঞ্চলকে আলাদা করে দেওয়া হবে। ওই একই অনুষ্ঠানে সাবেক উপদেষ্টা মাহফুজ আলমের বক্তব্যও ছিল ঘুরে ফিরে একই রকম। তার ভাষ্য, তাদের লাশ পড়লে তারাও লাশ নেবে, অত সুশীলতা করে লাভ নেই, কারণ অনেক ধৈর্য ধরা হয়েছে। মাহফুজ উপদেষ্টা পদ ছেড়েছেন 7 দিনও হয়নি, এখনো সরকারি বাসাও ছাড়ার সময় পাননি। আমাদের অনিরাপদ করলে বাংলাদেশে ভারত ও ভিনদেশের স্বার্থ রক্ষাকারীদের নিরাপদে থাকতে দেওয়া হবে না। এ ধরনের কথাবার্তার মানে পতিত আওয়ামী লীগের জন্য সেটা স্পষ্ট। তবে এহেন বক্তব্যে তার অনুসারীরাও বেশ চাঙ্গা হয়ে উঠেছে। এর আগে উপদেষ্টা থাকাকালে গত 13 মার্চ তিনি ফেসবুকে এক পোস্টে সবাইকে গণতন্ত্র, আইনের শাসন এবং নাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ এবং সংহতির দিকে এগুনোর কথা বলেছিলেন। গণতন্ত্র, আইনের শাসন এবং সহ নাগরিকদের সঙ্গে মর্যাদাপূর্ণ সংলাপ ও সংহতি আসলে বাংলাদেশের মানুষের শান্তির পথ। গণতন্ত্র বিজয়ী ও পরাজিত 2 পক্ষের জন্যই, আইনের শাসন বিজয়ী ও পরাজিত 2 পক্ষের জন্যই। এগুলোও তার ভাষ্য। উপদেষ্টা পদ ছাড়ার পরই বদলে গেল তার ভাষা। অর্থাৎ উপদেষ্টা থাকাকালে যে শান্তির আহ্বান জানিয়ে আসছিলেন, সেই মাহফুজই যে প্রয়োজন পড়লে 24-এর গণ অভ্যুত্থানের মতো আবারও মাস্টারমাইন্ড হয়ে উঠতে পারেন, তা নিয়ে আর সংশয় নেই তার সমর্থকদের ভেতর। এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। তবে বিশ্লেষকদের এও মত যে লাশের বদলে লাশের এই রাজনীতি সাময়িকভাবে মাহফুজের অনুসারীদের খুব পছন্দ করছে, এমনকি এর ভিন্নমত পোষণকারীদের উপরে তারা সোশ্যাল মিডিয়ায় হামলে পড়ছেন। সব ঠিক আছে, কিন্তু বিগত আওয়ামী লীগ সরকারও মনে করত সমাজের বেশিরভাগ মানুষ তাদের সমর্থন করছে। সরকারের গুটিকয় বিরোধিতাকারীদের সমালোচনা করা এবং সরকারের পক্ষে সমর্থন দেওয়া মানুষের সংখ্যাও কম ছিল না। কিন্তু এর পরিণতি কেমন হতে পারে তার অনেকটাই জুলাই এসে বুঝিয়ে দিয়ে গেছে। এ প্রসঙ্গে প্রথম আলো বলছে, আওয়ামী লীগ সরকারের আমলে ডিজিটাল নিরাপত্তা আইন, সাইবার সন্ত্রাসীদের হেনস্থা, চাকরি, ব্যবসার ক্ষতি ইত্যাদির ভয়ে মানুষ চুপ ছিল। এই সরকারের আমলে চুপ থাকার বড় কারণ হচ্ছে মবের ভয়, সেটা অনলাইন ও অফলাইনে। যা হোক, পুরো দেশ যখন হাসনাত মাহফুজদের বক্তব্যে বারুদের মতো জ্বলছে, ঠিক সেই সময় আরেকটা ঘটনা কিন্তু ঘটে গেল। রাজধানীর জিগাতলায় কাঁচাবাজার এলাকায় একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাতারা রুমি নামে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এক নেত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধারের পর নতুন করে আবারও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। যদিও পুলিশ প্রাথমিক তদন্ত শেষে জানিয়েছে হতাশা থেকে আত্মহত্যার মতো ঘটনা ঘটেছে, তবে দেশের এই ক্রান্তি লগ্নে যখন হাসনাত, মাহফুজ, নাহিদরা নিজেদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত, সেই সময়ে পুরো বিষয়টাকে অতটা সহজভাবেও দেখছেন না কেউ কেউ। ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বাংলাদেশের যে রাজনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে, সেই বিষয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকৃষ্ট হয়েছে এবং তারা তাদের উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করতে শুরু করেছে। জাতিসংঘ মানবাধিকার কমিশনের প্রধান ফলকার তুর্ক একটি বিবৃতি দিয়েছেন। সেই বিবৃতিতে বলা হয়েছে, স্বচ্ছ নিরপেক্ষ তদন্তের মাধ্যমে হাদির মৃত্যুর কারণ যেন বাংলাদেশ অনুসন্ধান করে। দর্শক, কেন এই কথা তিনি বললেন আমরা একটু বিশ্লেষণ করি। দর্শক, জাতিসংঘের মানবাধিকার কমিশনের মহাসচিব বা প্রধান ফলকার তুর্কের এই বক্তব্যের কারণ আছে। কারণ হঠাৎ করেই নিশ্চয়ই খেয়াল করেছেন যে ওসমান হাদির মৃত্যুকে ঘিরে বিভিন্ন ভাবে দায়ী করা হচ্ছে বিভিন্ন পক্ষকে। প্রথমত পরিস্থিতি এমন যে গণতান্ত্রিক শক্তি তাদের দিকে আঙুল, বিএনপির দিকে আঙুল, তেমন পরিস্থিতি একেবারে হাদি যখন গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেলে ছটফট করছিল, তখনই কিন্তু বিএনপিকে ফাঁসানোর একটা পায়তারা চলছিল। তারপর সবচেয়ে বিপজ্জনক হলো যে ভারতকে ইঙ্গিত করা
দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে উসমান হাদির জানাজার নামাজ নিয়ে কথা হয় এবং উসমান হাদির বিষয় নিয়ে সবাই সবার মন্তব্য প্রকাশ করে। দর্শক শ্রোতা, এই উসমান হাদিকে নিয়ে আপনার মন্তব্য কি? সারা দেশের মানুষ কিন্তু কান্না করতেছে, আমরাও কিন্তু দোয়া করি সে যাতে জান্নাতে যায়। দর্শক শ্রোতা, উসমান হাদিকে নিয়ে আপনার মন্তব্যটা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। অন্যদিকে দেশের পরিস্থিতি নিয়েও আপনার মন্তব্য কমেন্ট বক্সে লিখতে ভুলবেন না। আর হেতক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা আমাদের নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।